সকল ক্লাস 4 এর ভাই বোনেদের ওয়েলকাম জানাই আমাদের চ্যানেলে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের বৃত্তি পরীক্ষা 2025 এর জন্য বিজ্ঞান থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে এবং সাথে তার উত্তর নিয়ে সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করব। কাজেই ক্লাস 4 এ যে সমস্ত ছাত্রছাত্রীরা বা ভাই বোনেরা রয়েছে তোমরা কিন্তু প্রত্যেককেই এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। তোমরা চাইলে অবশ্যই কিন্তু খাতায় ভিডিওটা স্কিপ করে করে তোমরা প্রত্যেকটা প্রশ্ন এবং উত্তর লিখে নিতে পারো, কারণ এই প্রশ্নগুলি তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, যা বৃত্তি পরীক্ষায় গত বছরগুলিতেও এসেছে এবং তোমাদের আসার সম্ভাবনাও রয়েছে। এবং যদি কোনো গার্জেন এই ভিডিওটা দেখছেন তাহলে তাদেরকে অবশ্যই আমি অনুরোধ করব যে আপনারা আপনাদের ছেলে বা মেয়েদের অবশ্যই এই ভিডিওটি দেখান, তাতে তারা অনেকটাই কিন্তু পরীক্ষার জন্য সাফল্য লাভ করার দিকে এগিয়ে থাকবে। তো প্রথমেই তোমাদের বলে রাখি যে বিজ্ঞান পরীক্ষাটি হবে তোমাদের 50 নম্বরের এবং এক্ষেত্রে তোমাদের সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট, ঠিক আছে, অর্থাৎ 1.5 ঘন্টা সময় থাকবে। তো প্রথমেই তোমাদের থাকবে সেই প্রশ্নে শূন্যস্থান পূরণ এবং যে কোনো 5টি তোমাদেরকে করতে হবে, হয়তো একটা বা দুটো বেশি থাকবে, তোমাদেরকে যে কোনো 5টা সেখানের মধ্যে করতে হবে। তো প্রথম প্রশ্ন দেখিনি কি আছে, সব খাবারের উৎস হলো ড্যাশ, ঠিক আছে, এই শূন্যস্থান পূরণে তোমাদেরকে লিখতে হবে। তো সব খাবারের উৎস হয় কি উদ্ভিদ, ঠিক আছে, ভালো করে ভেবে দেখো, আমরা যে খাবারই খাই না কেন প্রত্যেকটা খাবার কিন্তু আমরা উদ্ভিদ থেকে পেয়ে থাকি। হয়তো সেই খাবার আমরা নানানভাবে নানান প্রক্রিয়ায় আর নানান রকম খাবার নানান নামে চিনে থাকি, কিন্তু প্রত্যেকটা খাবারের মূল যে উৎস সেটা কিন্তু উদ্ভিদ। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নটি আছে শিমুল গাছ থেকে আমরা ড্যাশ পাই, কি পাই, তুলা পাই বা তুলো পাই, ঠিক আছে, শিমুল গাছে দেখবে তুলো ফেটে চারদিকে মাঝে মধ্যে উড়ে বেড়ায়, তো শিমুল গাছ থেকে আমরা তুলো পেয়ে থাকি। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন, গ্যাস ড্যাশ পড়ে, ঠিক আছে, প্রশ্নটা একটু ভেবে দেখবে, গ্যাস ড্যাশ পড়ে, উত্তরটা হবে ছড়িয়ে পড়ে। হ্যাঁ, গ্যাস কখনো দেখবে এক জায়গায় স্থির অবস্থায় থাকতে পারবে না, কারণ আমাদের এরকমভাবে কঠিন বা তরল পদার্থ এক জায়গার মধ্যে রেখে দিলে সেটা যেমন স্থির অবস্থায় থাকে, গ্যাস কিন্তু সেরকমভাবে থাকে না, গ্যাস চারিদিকে ছড়িয়ে পড়ে। কারণ গ্যাসের একটা গ্যাস, ঠিক আছে, একটা মনে করো পাত্রের মধ্যে গ্যাস আছে, সেই গ্যাসের যে অণুগুলি রয়েছে ছোটো ছোটো অণুগুলি, সেগুলো কিন্তু গতিশীল অবস্থায় থাকে, ঠিক আছে, সেগুলো সবসময় গতিশীল অবস্থায় থাকে, অর্থাৎ চারিদিকে ছুটে বেড়ায়, সে কারণেই গ্যাস কখনো স্থির থাকতে পারে না, ওগুলো চারিদিকে ছড়িয়ে যায়। এরপরের প্রশ্ন, খালি চোখে দেখা যায় না এরকম প্রাণীদের দেখতে ড্যাশ যন্ত্র লাগে, কি যন্ত্র লাগে, অনুবীক্ষণ যন্ত্র। এই অনুবীক্ষণ যন্ত্রের কাজ কি, কাজটা হচ্ছে ছোট ছোট প্রাণী বা অণুজীব যেগুলোকে একেবারেই খালি চোখে বা আমরা শুধু চোখে দেখতে পারি না, সেগুলোকে এই যন্ত্র দিয়ে দেখা যায়। তার পরবর্তী প্রশ্ন হচ্ছে ড্যাশ গাছে কোনোদিন জল দিতে হয় না, ভাববার বিষয়, ড্যাশ গাছে কোনোদিন জল দিতে হয় না। প্রশ্ন দেখে কিন্তু কেউ ঘাবড়ে যাবে না বা কেউ ভয় পাবে না, একটু ভেবে দেখবে, হয়তো তুমি কোথাও না কোথাও পড়েছো বা তোমার সাধারণ জ্ঞান যদি থাকে অবশ্যই তুমি উত্তর দিতে পারবে। ড্যাশ গাছে কোনোদিন জল দিতে হয় না, কোন গাছে জল দিতে হয় না, উত্তর হচ্ছে ফণী মনসা গাছে কখনোই জল দিতে হয় না, ঠিক আছে, সে তার পর্যাপ্ত জল কিন্তু মাটি থেকে নিজেই টেনে নেয়। এছাড়াও ফণী মনসার জল দিতে না হওয়ার আর একটা বিশেষ কারণ হচ্ছে তার যে পাতাটি রয়েছে, সেই পাতার যে পত্ররন্ধ্র রয়েছে সেটি পরিবর্তিত হয়ে বা অভিযোজিত হয়ে ওই পত্ররন্ধ্রের জায়গায় কী হয়েছে, কাঁটায় রূপান্তরিত হয়েছে, যার ফলে তার কিন্তু বাষ্প মোচন হয় না, যে কারণে তার শরীরের মধ্যে জলটা সঞ্চিত থাকে, ঠিক আছে, সে কারণেই ফণী মনসা গাছে জল দিতে হয় না। এরপরের প্রশ্ন হচ্ছে সুষম খাবারের মধ্যে মূলত ড্যাশ ধরনের খাবার থাকে, ঠিক আছে, সুষম খাবারের মধ্যে মূলত 4 ধরনের খাবার থাকে, আমরা প্রত্যেকেই জানি 4 ধরনের খাবার থাকে, কার্বোহাইড্রেট, প্রোটিন এবং লিপিড, ঠিক আছে, কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, এই 4টি উপাদান কিন্তু সুষম খাবারের মধ্যে থাকে, যেমন দুধ কিন্তু একটি সুষম খাবার, যার মধ্যে সব উপাদানগুলি পাবো। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভুল সংশোধন করো, যে কোনো 5টি থাকবে, ঠিক আছে, মানে তোমাদেরকে হয়তো 6-7টি দেওয়া থাকবে, 5টি করতে হবে। ভুল সংশোধন করো মানে একটা করে লাইন দেওয়া থাকবে, সেগুলো ভুল থাকবে এবং সঠিকটা তোমাকে লিখে দেখাতে হবে। তো প্রথম প্রশ্ন আছে সব জায়গায় বাতাসের উপাদানগুলি একই পরিমাণ থাকে, উত্তরটা হবে সব জায়গায় বাতাসের উপাদানগুলি আলাদা পরিমাণ থাকে, তাই তো, বাতাসের উপাদান সব জায়গায় কি একই পরিমাণ থাকে না, তুমি যত নিচে থেকে ওপর দিকে যাবে বিভিন্ন যে গ্যাস রয়েছে সেগুলো কোথাও বিভিন্ন পার্সেন্টেজের বা বিভিন্ন শতাংশের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে থাকবে। পরের প্রশ্ন, লোহার প্রেগ একটি পদার্থ আর লোহা হলো বস্তু, উত্তরটা হবে, এটা কিন্তু ভুল, তো সঠিক উত্তরটা কি হবে, যে লোহার প্রেগ একটি বস্তু আর লোহা হচ্ছে পদার্থ। এই জিনিসটা ভালো করে মনে রেখো, ধরো একটা টেবিল, ঠিক আছে, ধরো একটা টেবিল আছে, এই টেবিলটা মনে করো কাঠের তৈরি, ঠিক আছে, টেবিলটা হচ্ছে কাঠের তৈরি, এবার তাহলে কোনটা পদার্থ এবং কোনটা বস্তু হচ্ছে, টেবিলটা পদার্থ নাকি কাঠটা পদার্থ, এটা ভালো করে মনে রাখো। যদি
যদি কোনো বস্তু যেটা দিয়ে তৈরি হবে সেটা হচ্ছে পদার্থ, এবং এই পদার্থ দিয়ে যেটা তৈরি হবে সেটা হচ্ছে বস্তু। তাহলে এই যে টেবিলটা আমরা দেখতে পেলাম, সেই টেবিলটা কী দিয়ে তৈরি হচ্ছে? সেই টেবিলটা হচ্ছে আমাদের কাঠ দিয়ে তৈরি, ঠিক আছে? সেই টেবিলটা কী দিয়ে তৈরি হচ্ছে? কাঠ দিয়ে তৈরি হচ্ছে। তাহলে কাঠটা হবে কি? কাঠটা হবে এক্ষেত্রে পদার্থ, আর টেবিলটা হবে আমাদের বস্তু। তাহলে লোহার প্রেকের একটি পদার্থ আর লোহা হচ্ছে একটা বস্তু, এটা ভুল, তাই না? তা লোহার প্রেকটা বস্তু এবং লোহাটা হচ্ছে আমাদের পদার্থ, কারণ লোহা দিয়ে প্রেকটা তৈরি। বোঝা গেল আশা করি। না বুঝতে বলে বারবার ওই জায়গাটা স্কিপ করে করে শুনবে, অটোমেটিক বুঝে যাবে। আচ্ছা, পরের প্রশ্ন, সজারুর পায়ে কাঁটা নেই। উত্তরটা হবে সজারুর পায়ে কাঁটা আছে, এটা কিন্তু ভুল। তো আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে ডোডো একটি পশু, একেবারেই ভুল, ডোডো একটি পাখির নাম। তারপরের প্রশ্ন, গ্যাসের ভর নেই, একেবারে ভুল, গ্যাসের ভর আছে, প্রত্যেকটা গ্যাসেরই ভর আছে, নির্দিষ্ট ওজন আছে। তারপরের প্রশ্ন, ব্যাঙেদের খাবার হলো ঘাস, না একদমই না। ব্যাঙরা কি কখনো ঘাস খায়? ঘাস খায় না। ব্যাঙরা কি খায়? ব্যাঙরা পোকামাকড় খায়। আচ্ছা, এর পরের প্রশ্ন দেখে নাও। এরপরে রয়েছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। তোমাদেরকে এগুলো কিন্তু লাইন বাই লাইন ধরে ধরে উত্তরগুলোকে লিখতে হবে, ঠিক আছে? আমি প্রশ্নের সাথে উত্তরগুলো তোমাদের লিখে দিয়েছি, তোমরা অবশ্যই খাতায় কিন্তু লিখে নিয়মিত প্র্যাকটিস করবে ও পড়বে, মুখস্থ করবে বারবার। প্রথম প্রশ্ন আছে, প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট, একেবারে পরীক্ষায় আসার মতো। ভিজে কাপড় রোদ্দুরে রাখলে কাপড়টা শুকিয়ে যায়। প্রত্যেকে জানো ভিজে কাপড় যখন আমরা রোদে রেখে দিই সেই কাপড়টা নিজে থেকে শুকিয়ে যায়। কিন্তু প্রশ্ন করেছে যে জলটা তাহলে কোথায় যায়? উত্তরটা হচ্ছে ভিজে কাপড় রোদ্দুরে রাখলে শুকিয়ে যায়, কারণ সূর্যের তাপে ভিজে কাপড়ের যে জল সেটা উঠে যায়। মানে কি, যখন তুমি ভিজে কাপড়টা রোদ্দুরে মিলবে বা রোদে মিলবে, তখন ওই প্রখর রোদের কারণে সেই ভিজে কাপড়ের মধ্যে যে জল থাকে সেটা আস্তে আস্তে গরম হয়ে সেটা বাষ্পীভবন হয়ে যায়, ঠিক আছে? বাষ্পীভবন হয়ে যায়। এবার যখন সেটা বাষ্পীভবন হয়ে যায়, তার মানে কি, বাষ্প হয়ে সেটা উপর দিকে উঠে যায়, ফলে ওখানে আর কোনো জল থাকে না, তাই কাপড়টা শুকিয়ে যায়। আচ্ছা, পরের প্রশ্ন, কানাই কানাই জল ভর্তি একটি গ্লাসে এক টুকরো পাথর ফেললে কি হবে এবং কেন হবে? সেটাকে আগে তোমাকে বলতে হবে কি হবে, এবং সেটা বলার পর তোমাকে এটাও উত্তর দিতে হবে যে সেটা কেন হবে। তো আমাদের প্রশ্ন কি, যদি তুমি একটা জল ভর্তি গ্লাস আছে মনে করো, সেই গ্লাসে কানায় কানায় একদম মানে পুরো মুখোমুখি জল আছে, সেই জলে যদি তুমি একটা পাথর ফেলে দাও, কি হবে? জলটা উপচে পড়বে, তাই না? তুমি একটা পাথর এখানে ফেলে দাও, জলটা চারিদিকে উপচে পড়বে, তাই তো? তো ব্যাপার হচ্ছে কেন উপচে পড়ছে, এবার কারণটা বলতে হবে। কারণটা হচ্ছে জলের পাথরের নিজস্ব একটা আয়তন থাকবে, যার কারণে যখন ওটা পড়বে তখন অটোমেটিক তার আয়তনের সমপরিমাণ জল সেখান থেকে সরিয়ে দেবে। আরেকবার বিষয়টা আমি ভালো করে বুঝিয়ে, ঠিক আছে? দেখো, প্রথমে একটা গ্লাস আছে, এটা ভালো করে বুঝবে, একটা গ্লাস আছে, ঠিক আছে? এই গ্লাসের মধ্যে তুমি একদম ফুল জল আছে, পুরোপুরি জল আছে। এবার একটা পাথর তুমি ওপর থেকে ফেলে দিলে, ধরো এই ছোট্ট মতো একটা পাথর ফেলেছো, তো এই পাথরটা তো নির্দিষ্ট একটা আয়তন আছে, এর একটা জায়গা নেবে। তো যেহেতু পুরোপুরি জল আছে, তাহলে পাথরটা থাকবে কোথায়? তো যখনই পাথরটা তুমি ফেলে দেবে, তো পাথরটা যেহেতু ভারী, ও ডুবে যাবে। এবার পাথরটা যতটা আয়তন বা ভর, সেই পরিমাণ জল কিন্তু গ্লাস থেকে সরিয়ে দেবে। তো যখনই সরিয়ে দেবে, তখন সেই জলটা সাইড দিয়ে যাবে কোথায়? সাইড দিকে বা পাশ দিয়ে উপচে পড়ে যাবে, আর পাথরটা জলে রয়ে যাবে। এই কারণেই জলটা উপচে পড়ে। আচ্ছা, এর পরের প্রশ্ন হচ্ছে সব সাপ মেরে ফেললে কি হবে? দেখো, সব সাপ যদি মেরে ফেলো তাহলে কি হবে? সাপ আমাদের কি কাজ করে? সাপ কিন্তু ইঁদুরদের খায়, ঠিক আছে? তাহলে সব সাপ যদি মেরে ফেলো, কোনো সাপই যদি পৃথিবীতে না থাকে, তাহলে পৃথিবীতে ইঁদুরের সংখ্যা বেড়ে যাবে। আর ইঁদুর সংখ্যা যদি বেড়ে যায়, তাহলে তো ঘরের বাড়িতে, প্রত্যেকটা বাড়িতে যা জিনিস আছে সবগুলোই একেবারে পুজো হয়ে যাবে। বুঝতেই পারছো কী হবে, ইঁদুরে যা কর্মকাণ্ড করে আর কি। এছাড়াও শস্য ক্ষেতের প্রচুর ফসল নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? সুতরাং সাপ মেরে ফেলা যাবে না। সাপ মেরে ফেলতে হবে, কিন্তু সব না, প্রয়োজনের সময়। আচ্ছা, শিরদাঁড়া নেই এমন দুটি প্রাণীর নাম। দেখো, কেঁচো আর আরশোলা। দেখবে শিরদাঁড়া মানে আমাদের যে পিছনে যে হাড় রয়েছে বা মেরুদণ্ড রয়েছে সেটা নেই। কোন দুটো প্রাণী? কেঁচো দেখবে হয় না সরু মতন, পুরো শরীরটা মাংসের মতো, ঠিক আছে? একটা কেঁচো যদি কোনো দিন মেরে দাও, তো তুমি দেখতে পাবে যে মাংসের মতো, ওটাকে একটু নগড়ে দিলে সেটা কিন্তু কেটে যায়। আর আরশোলা, এদেরও কিন্তু আর শিরদাঁড়া থাকে না। আচ্ছা, পরের প্রশ্ন, গিরগিটি নিজের রং বদলায় কেন? গিরগিটি কেন রং বদলায়? গিরগিটি শিকার ধরা এবং নিজেকে বাঁচানোর জন্য রং বদলায়, যাতে তাকে সে শিকার করার সময় রং বদলায়, এবং যাতে তাকে অন্য কোনো প্রাণী শিকার করতে না পারে, নিজেকে বাঁচানোর জন্য রংটা বদলে ফেলে, তাকে যাতে চিনতে না পারে, সে কারণে গিরগিটি রং বদলায়। আচ্ছা, এর পরের প্রশ্ন হচ্ছে শরীরের সবচেয়ে পরের প্রশ্ন হচ্ছে শরীরের সবচেয়ে কঠিন অংশের নাম কি? ঠিক আছে, শরীরের সবচেয়ে কঠিন অংশের নাম।
শরীরের সবচেয়ে কঠিন অংশ হচ্ছে আমাদের দাঁত। এবার মনে রাখবে দাঁতের মধ্যেও সবচেয়ে যে কঠিন অংশ সেটা হচ্ছে দাঁতের এনামেল, ঠিক আছে। দাঁতের এনামেল হচ্ছে সবচেয়ে কঠিন অংশ, যেটার ওপর তুমি যদি বুলডোজার চালিয়ে দাও তাও সেটা সহজে কিন্তু ভাঙবে না, এতটাই শক্ত, ঠিক আছে। তো এটা হচ্ছে দাঁতের এনামেল বা দাঁত লিখলেও হবে। আচ্ছা, তারপরে রয়েছে তোমাদের কিন্তু বড় প্রশ্ন, প্রত্যেকটা মান হচ্ছে 3 নম্বর করে, একটা প্রশ্ন 3 নম্বর করে থাকবে। তো প্রথম প্রশ্ন আছে, কাজ করার শক্তি আমরা কোথা থেকে পাই আর কিভাবে পাই? প্রশ্নটি কিন্তু ক্লাস 4-এর টেক্সট বইয়ে ভালো করেই দেওয়া আছে। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা কাজ করার যে শক্তি সেটা পাই কোথা থেকে? খাবারের মধ্যে থেকে। কীভাবে পাই না, খাবারের মধ্যে থেকে পুষ্টিগুণ থাকে। খাবারটা আমরা যখন খাই তো সেই খাবারের মধ্যে যে সমস্ত পুষ্টিকর উপাদানগুলি থাকে সেগুলো আমাদের শরীরের মধ্যে শক্তিটাকে বৃদ্ধি করে, তাই আমরা খাবার থেকে শক্তি পাই। এরপরের প্রশ্ন হচ্ছে যে বাতাসের 3টি উপাদানের নাম লেখো। বাতাসে তো অনেকগুলি উপাদান রয়েছে, বাতাসে যে সমস্ত গ্যাসগুলি মিশে রয়েছে সেগুলি বাতাসের উপাদান। তো এখানে আমাদের প্রশ্ন হচ্ছে বাতাসের যে কোনো 3টি উপাদানের নাম। এখানে জলীয় বাষ্প, অক্সিজেন, নাইট্রোজেন, তুমি অন্য কিছুও লিখতে পারো, ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড বা আদার্স তুমি যে সমস্ত অন্যান্য গ্যাসের নাম জানো সেগুলোও লিখতে পারো। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে বরফ থেকে যে ধোঁয়া বেরোতে দেখা যায় তা আসলে কি? বরফ থেকে ধোঁয়া বেরোতে দেখা যায় সেটা আসলে কি? দেখবে তুমি যখন একটা ফ্রিজ থেকে একটা ঠান্ডা বরফকে যখন তুমি বের করবে দেখবে বরফ থেকে যখন ধোঁয়া বেরোচ্ছে, আসলে কি বরফ থেকে কি ধোঁয়া বেরোয়? সেটা বেরোয় কি না এবং কেন বেরোয়? দেখো, বরফ ধোঁয়া আমাদের কখন বেরোয়? যখন কোনো জিনিসকে আমরা আগুন দিয়ে পোড়াই তখন ধোঁয়া বেরোয়, কিন্তু বরফকে তো আগুন দিয়ে পোড়ানোই যাবে না, কারণ বরফ তো গলে যাবে। তাহলে ধোঁয়াটা কোথা থেকে আসবে? আসলে ওটা ধোঁয়া নয়, ওটা হচ্ছে বরফের বাষ্প। যখন বরফের এই বাষ্পটা দেখা যায় তখন মনে হয় যেন যে সেই বরফটা থেকে ধোঁয়া বেরোচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তারপরের প্রশ্ন, দৌড়ানোর সময় আমরা জোরে জোরে শ্বাস নিই কেন? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখো, আমাদের শরীরে শক্তি যোগানোর জন্য অক্সিজেন দরকার হয়। এবার তুমি যখন অনেক জোরে জোরে দৌড়াবে তখন তোমার মধ্যে যে শক্তি ছিল সেই শক্তি কিন্তু দৌড়ানোর ফলে শেষ হয়ে যাবে। এবার তোমার শরীর কি চাইবে? যে আবারও আমাকে শক্তি দেওয়া হোক। এবার এই শক্তি আমরা পাবো কোথা থেকে? আমরা তখন এই শক্তি পাবো অক্সিজেন থেকে। এবার অক্সিজেন আমরা দুটো জায়গা থেকে পেতে পারি, একটা হচ্ছে জল খেয়ে অথবা শ্বাস নিয়ে। তো এবার যদি তুমি জল খাও, দেখবে তুমি যখন অনেকটা দৌড়বে বা খুব পরিশ্রমের কাজ করবে তুমি জল খাবে, কারণ জলের মধ্যে অক্সিজেন থাকে। এছাড়া খুব জোরে জোরে শ্বাস নিতে হয়, কারণ আমাদের শরীর বেশি পরিমাণ অক্সিজেন পেতে চায়, তাই বায়ু থেকে বেশি পরিমাণ অক্সিজেন নেওয়ার জন্য আমাদের যে শ্বাস সেটা আমরা খুব জোরে জোরে নিই। আচ্ছা, তারপরের প্রশ্ন, কি করলে ফুসফুস ভালো থাকে? আমাদের যে ফুসফুস সেটা যাতে ভালো থাকে সেটার জন্য কি করতে হবে? দেখো, কি করতে হবে? ছুটোছুটি করতে হবে, সাঁতার কাটতে হবে, মুক্ত বাতাসে বেড়াতে হবে। মুক্ত বাতাস কখন দেখতে পাবে? ভোরের দিকে। ভোরের দিকে যে বাতাস সেটা কিন্তু একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়। শরীরের অন্যান্য দ্বারা এটা আমি দেখাচ্ছি, এক্সারসাইজ করলে মানে তোমাদের ব্যায়াম করলে ফুসফুস ভালো থাকে, অর্থাৎ নিয়মিত তোমাকে নানানভাবে নানান রকম ব্যায়ামগুলো করতে হবে। আচ্ছা, এরপরের প্রশ্ন, খাবার তৈরি করার জন্য উদ্ভিদের কি কি দরকার সেগুলি কোথা থেকে পাই? আচ্ছা, প্রথমেই তোমাদের জন্য একটা কোশ্চেন আমি বলে রাখি, সেই কোশ্চেন উত্তরটা কিন্তু তোমরা প্রত্যেককেই কমেন্ট বক্সে লিখে জানাবে। উদ্ভিদের খাবার তৈরির যে প্রক্রিয়া সেটিকে কি বলে? প্রশ্নটি হচ্ছে উদ্ভিদের খাবার তৈরির প্রক্রিয়াকে কি বলে? অবশ্যই কিন্তু কমেন্টে প্রত্যেকেই জানাবে, ঠিক আছে। তো এবার আমরা প্রশ্নটি হচ্ছে যে খাবার তৈরি করার জন্য উদ্ভিদের কী কী দরকার হয়? জল দরকার হয়, কার্বন ডাইঅক্সাইড দরকার হয়, সূর্যালোক মানে সূর্যের আলো দরকার হয়, ঠিক আছে। এইবারে সেগুলো কোথা থেকে পাই? উদ্ভিদ জল কোথা থেকে পাবে? না, উদ্ভিদ জল পাবে মাটির থেকে। কার্বন ডাইঅক্সাইড কোথা থেকে পাবে? বাতাস থেকে পাবে। যে কার্বন ডাইঅক্সাইড আমরা ত্যাগ করছি সেটা বাতাসে গিয়ে মিশছে, সেই গ্যাসটাই উদ্ভিদ গ্রহণ করবে। আর সূর্যালোক মানে সূর্যের আলো কোথা থেকে পাবে? নিশ্চয়ই সূর্য থেকে পাবে। ব্যাস, হয়ে গেল। আচ্ছা, এরপর হচ্ছে বড় প্রশ্ন, ঠিক আছে। এগুলো তোমাদের কিন্তু 5 নম্বরের প্রশ্ন। তো এগুলো একটু প্রশ্নের উত্তরগুলো কিন্তু একটু হলেও তোমাদেরকে বড় করে লিখতে হবে, কারণ যেহেতু মান বেশি তার মানে তোমাদের নম্বরটাও তোমাদের লিখতেও হবে বেশি। তো প্রথম প্রশ্ন, প্রাণীদের সংরক্ষণ করা বলতে কী বোঝায়? কিভাবে সংরক্ষণ করা যায়? প্রাণীদের সংরক্ষণ করা বলতে কী বোঝায় শোনো, বর্তমানে বিভিন্ন কারণে কিন্তু অনেক প্রাণী আস্তে আস্তে আমাদের দেশ থেকে বা আমাদের পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে। তো সেই প্রাণীগুলো বা লুপ্তপ্রায় প্রাণীগুলোকে যাতে হারিয়ে না যায়, তাদেরকে বাঁচিয়ে রাখা হয়, সেই জন্য একটা পরিকল্পনা গ্রহণ করা হয়, তাকে আমরা সংরক্ষণ বলে থাকি। এবারে ব্যাপার হচ্ছে কীভাবে সংরক্ষণ করবে না, সংরক্ষণ করতে হলে প্রথমে আমাদেরকে জানতে হবে যে কেন সেই পশু পাখিগুলি হারিয়ে যাচ্ছে।
যদি আমরা জানতে পারি যে শিকার করার জন্য পশু পাখি হারিয়ে যাচ্ছে, তাহলে প্রথমে আমাদের কী করতে হবে না, সেই শিকার করাটাকেই বন্ধ করতে হবে। এবার দেখতে হবে যদি আমি দেখি যে না আরও কিছু কারণ রয়েছে, যেমন ধরো পশু পাখি হারিয়ে যাওয়ার একটা কারণ আমি খুঁজে পেলাম যে পশু পাখিরা জঙ্গলে খাদ্য ঠিক মতো পাচ্ছে না, তাহলে কি ব্যবস্থা করতে হবে যাতে সেই পশু পাখিরা সঠিকভাবে খাদ্য পেতে পারে। জঙ্গল কাটার ফলে তো খাদ্য আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, যার ফলে প্রাণীরাও হারিয়ে যাচ্ছে। তো চেষ্টা করতে হবে সেগুলোকে বন্ধ রাখা, তাহলে প্রাণীগুলোকে সংরক্ষণ করে রাখা সম্ভব হবে। পরের প্রশ্ন, জলের ভর আছে কি করে বুঝবে? প্রশ্ন হচ্ছে জলের ভর আছে কীভাবে বুঝবে? তো উত্তরটা হচ্ছে ভর বলতে আমরা বুঝি বস্তুর মধ্যে যতটা জড় পদার্থ আছে। তাহলে এই প্রশ্নটা আবার অনেক সময় আসতে পারে, ভর বলতে কি বুঝি? একটা বস্তু, ঠিক আছে, আমরা এখানে দুটো জিনিস আমি তোমাদেরকে শেখাচ্ছি, একটা হচ্ছে ভর, একটা হচ্ছে ভার। ঠিক আছে, ভর আর ভার। ভর মানে হচ্ছে ধরো তোমাকে একটা লোহার টুকরো দেওয়া হয়, ঠিক আছে, লোহার টুকরো। তাহলে ভর মানে হচ্ছে এই লোহার টুকরোটার মধ্যে যতটা পরিমাণ লোহা আছে, ঠিক আছে, এই লোহার টুকরোতে যতটা পরিমাণ লোহা আছে সেটাই হচ্ছে ওর ভর। আর ভার মানে হচ্ছে এই লোহাটার মধ্যে যতটা পরিমাণ লোহা আছে প্লাস এই লোহার বলটাকে পৃথিবী যতটা বলে টানছে, এই দুটোর যোগফলটা হচ্ছে ভার। ঠিক আছে, মাথায় ঢুকলো? ঠিক আছে, এবার দেখো জলের ভর আছে কি করে বুঝবে না, প্রথমে আমরা আগে জানতে হবে যে ভর জিনিসটা কি। ভর বলতে বস্তুর মধ্যে যতটা জড় পদার্থ আছে। এবার কিছু পরিমাণ জলকে তুমি যদি দাড়ি পাল্লাই ওজন করো তাহলে বুঝতে পারবে যে ওটা ভর আছে। তুমি যদি ওজনদারি করে ওজন করো তাহলে তুমি অটোমেটিকই বুঝতে পারবে যে সেটার একটা ওজন আছে, তাই তো? তোমাকে যদি বলা হয় বাতাসকে ওজন করে দেখো, তুমি পারবে না, তার মানে কি ওটা কোনো ভরই নেই, তুমি এটা বুঝতে পারবে না। আচ্ছা, এরপরের প্রশ্ন হচ্ছে পদার্থ কাকে বলে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। পদার্থ কাকে বলে? পদার্থের তিনটি অবস্থা কী কী? পদার্থ কাকে বলে প্রথম উত্তরটি পড়ে নিই। বস্তুর যেসব উপাদান দ্বারা গঠিত সেগুলি পদার্থ। আমি আগেই বললাম, লোহার প্রেকের কথাটা যখন বললাম তখনই বললাম যে বস্তুটা যে জিনিসটা দিয়ে তৈরি হবে সেটাই হচ্ছে পদার্থ। পদার্থের কয়টি অবস্থা? প্রত্যেকেই আমরা জানি পদার্থের তিনটি অবস্থা, এবং কি কি? কঠিন পদার্থ, তরল পদার্থ আর একটা হচ্ছে গ্যাসীয় পদার্থ। প্রত্যেকটির একটি করে উদাহরণ দাও। তাহলে এবার কঠিন পদার্থের একটি উদাহরণ বলো। কঠিন পদার্থের একটি উদাহরণ কি বলবে? লোহা বলবে। তরল পদার্থের একটি উদাহরণ বলো। তরল পদার্থের একটি উদাহরণ কি বলবে? জল। গ্যাসীয় পদার্থের একটা উদাহরণ গাদা, নাইট্রোজেন, হাইড্রোজেন, অনেক রয়েছে, তুমি যেটা ইচ্ছা বলতে পারো। আচ্ছা, এরপর দেখো একটি অবস্থা থেকে অন্য যে কোনো একটি অবস্থার পরিবর্তনে একটা উদাহরণ দাও। মানে একটা অবস্থায় তিনটি অবস্থার মধ্যে একটা থেকে অন্য একটা পরিবর্তন হবে, তো তার মধ্যে যে কোনো একটা উদাহরণ দাও। দেখো মনে করো একটা বরফের টুকরো আছে, বরফটা গলে জল হয়ে গেল, ঠিক আছে, তাহলে বরফটা হচ্ছে আমার কঠিন, ঠিক আছে, কঠিন, আর হয়ে গেল কি? তরল। তরল মানে জল। তাহলে কঠিন থেকে এরকমভাবে লিখবে যে পদার্থের কঠিন থেকে তরলে পরিণত হওয়ার একটা উদাহরণ হলো বরফ গলে জল হয়ে যাওয়া। ব্যাস, হয়ে গেল। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন, আজকের ভিডিওর শেষ প্রশ্ন, একেবারে শেষ প্রশ্নে আমরা চলে এসেছি, ঠিক আছে। তো প্রশ্ন হচ্ছে খেতে খেতে কথা বললে বিষম লাগে কেন? দেখো আমাদের কেন বিষম লাগে খুব জেনে রাখা দরকার। আমাদের দুটো নালী হয়, একটা হচ্ছে খাদ্যনালী আর একটা হচ্ছে শ্বাসনালী। এবারে খেতে খেতে যখন কথা বলবে তখন যদি কোনো কারণবশত সেই খাবারটা আমাদের খাদ্যনালীতে না গিয়ে যদি কোনো কারণবশত আমাদের শ্বাসনালীতে চলে যায় তখনই বিষম লাগে, ঠিক আছে, তখনই কাশি হয়, বিষম লাগে। তো এই ছিল আজকের প্রশ্ন এবং সম্পূর্ণ উত্তর আলোচনা। তো কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কিন্তু জানাবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে যাতে তারাও এই ভিডিওর মাধ্যমে অনেকখানি উপকৃত হতে পারে। আচ্ছা, এর পরবর্তী আমি বাকি যে বিষয়গুলো রয়েছে প্রত্যেকটা ক্লাসে আলোচনা করব সমস্ত প্রশ্নগুলি নিয়ে, এবং বৃত্তি পরীক্ষার আগে পর্যন্ত আমাদের এই চ্যানেলে সমস্ত কিছু পোস্ট করা হবে। অবশ্যই তোমরা এগুলি পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক করে নেবে। এর আগেও কিন্তু আমরা পার্ট 1-এ ইংলিশে সম্পূর্ণ আলোচনা করেছি, যারা দেখোনি তারা ভিডিওটি দেখে নিতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। আর আজকের এই ভিডিওটি হচ্ছে পার্ট 2, এরপর হচ্ছে আমরা আসবো পার্ট 3 এবং সেখানে বাংলা বিষয়টি নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। আজকের ভিডিও তবে এখানেই রাখি। ধন্যবাদ জানাই সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।